প্রিয় দর্শক শ্রোতা, আজকে স্পেশাল একটি ইন্টারভিউ নিব আহত সাব্বির ভাইয়ের কাছ থেকে। আপনারা দেখে অনেকে চিনতে পারবেন, আবার অনেকে চিনতে পারবেন না। ইনি আমাদের মারাত্মকভাবে আহত হওয়া সাব্বির ভাই, সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন জুনের জনশক্তি শহীদ আবু রুহানি ভাইয়ের সাথে যিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন, এই সেই সাব্বির ভাই। আমরা সেই দিনের ঘটনা অর্থাৎ 31 জানুয়ারি 2013 সারা বাংলাদেশে জামাত ইসলাম ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনালকে বাতিল করার জন্য হরতাল আহ্বান করেছিল। সেই হরতালকে সফল করার জন্য আমরা ফজরের নামাজ পড়ি সুবীর মসজিদে, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের পশ্চিমে যে মসজিদ, অর্থাৎ সেখান থেকে প্রায় 200 ফুট বা 300 ফুট আমরা উত্তরে যাই সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন। এই ভবনের মসজিদের পশ্চিম পাশে আমরা অবস্থান গ্রহণ করি হরতালকে সফল করার জন্য। সেখান থেকে সারাদিনের একটি ঘটনা যেটা সারা দেশকে নাড়া দিয়েছিল। সেই সময়টা যারা রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের সবচাইতে কঠিন, করুণাময় এবং ভীতিকর অবস্থা এবং পরিস্থিতি ছিল। জীবন বেঁচে রাখা বা জীবনে নিজেকে টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন ছিল। দিনে রাজপথে থাকতে হতো, রাতে বাড়ি ছেড়ে, মেস ছেড়ে রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে থাকতে হতো। এদেশের বৈধ নাগরিক হওয়ার পরও আমরা ছিলাম এদেশে অবৈধ নাগরিকহীন এরকম অবস্থা। শিবির এবং জামাতকে ধরা, গ্রেপ্তার করা, মেরে ফেলা যাচ্ছিল বৈধ, কিন্তু পরিচয় দেওয়াটাই ছিল অবৈধ। এরকম কষ্টকর, ভীতিকর একটা পরিস্থিতি পার করেছিলাম আমরা 2013 সালে। তারপর থেকে 14, 15, 16, 17 ক্রমাগতভাবে চলছে। সবচাইতে কঠিন, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক যে সময় সেটা হচ্ছে 2013। এবং সেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছেন আমাদের চরমভাবে, ভীষণভাবে, মারাত্মকভাবে আহত হয়েছিলেন সাব্বির ভাই। সেই সাব্বির ভাইয়ের কাছ থেকে আমরা সেদিনের কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেদিন তো হরতাল করার জন্য আপনি শুরু থেকে শেষ পর্যন্তই ছিলেন। যদি আপনি বিষয়টা একটু বলতেন যে কিভাবে হরতালটা শুরু করলেন, আপনি কিভাবে অংশগ্রহণ করলেন, অর্থাৎ সেদিনের স্মৃতিটা কি, আপনার স্মৃতিপটে সেদিনের কি কি ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো যদি একটু বলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিবির সভাপতি তৎকালীন সময় ছিলেন আমাদের জুন সভাপতি ছিলেন শহীদ আবু রোহানি ভাই। দিনটি ছিল 31 জানুয়ারি 2013। তো এটাই ছিল অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের জন্য প্রথম হরতাল, যেটা বাংলাদেশের অন্য কোনো দল হচ্ছে যে এই সময় এগিয়ে আসেন এই হরতালের জন্য। শুধুমাত্র জামাত শিবির এককভাবে এই হরতালটা পালন করার জন্য আহ্বান করেছিল। আর ওই সময় আমরা ছাত্র শিবিরে ছিলাম এবং আমি নিজেও ছিলাম। তো তখন ছাত্র শিবির থাকা অবস্থায় আমরা এই হরতালকে সফল করার জন্যে সকালে নামাজ পড়ে সুবিল মসজিদ থেকে আমরা আজিজুল হক কলেজের সামনে অবস্থান করি। খুব শান্তিপূর্ণ হরতাল ছিল আমাদের। সেখানে মানব ছিল না বললেই চলে আর কি, জনগণ খুব কম ছিল। কিন্তু আমাদের হরতালে সকলে সাড়া দিয়ে, মানে শহরের রাস্তাঘাট ছিল রাস্তা মানব শূন্য। তো পরপর আমাদের রোহানি ভাই সহ অনেক সভাপতি ছিলেন, শহর দায়িত্বশীল ছিলেন, তেনারা আমাদেরকে পর্যবেক্ষণ করতেছিলেন এবং শান্তিপূর্ণ হরতালে সমর্থন সকলে দিয়েছিল, এটা বলে তারা অনেক বক্তব্য দিলেন। তো ইতিমধ্যে আমাদের কাছে একটা উড়ো ফোন আসে যে আপনারা ওখান থেকে সরে যান, এই মুহূর্তে পুলিশ এবং আওয়ামী লীগ আপনাদেরকে মারবে বা হত্যা করবে। আমরা বিষয়টা শহর সভাপতি বা অন্যদেরকে জানালে তখন রোহানি ভাই আমাদেরকে নির্দেশ দেয় যে আমরা ঝগড়া করব না, আমরা এখান থেকে চলে যাব। এই কিছুক্ষণ পর 5-7 মিনিট পরেই দেখা যায় যে আমাদেরকে আতঙ্কিতভাবে এই খুনি হাসিনার ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ উচ্ছৃঙ্খল কিছু পুলিশের বাহিনী ছিল, যারা আতঙ্কিতভাবে আমাদেরকে হামলা করে। ঘটনার স্পটে শহীদ আবু রোহানি ভাই শাহাদত বরণ করেন এবং আমি মারাত্মকভাবে আহত হই। রোহানি ভাইকে 9টার মতন চাকু মারা হয় আর আমাকে 11-13টার মতন স্টেপ করা হয় আর কি।
এবং রামদাও দিয়ে পিছনে ফালা ফালা করে দেওয়া হয় আর কি। এবং আমার ডান হাতের রগটা কেটে দেওয়া হয় এবং বাঁ পায়ের রগটাও কেটে দেয় তারা মৃত্যু নিশ্চিত করার জন্যে। তো আল্লাহর অশেষ মহিমা, ওই সময় একজন ভাই নারে তাকবীর স্লোগান দেয়, দেওয়ার কারণে আমি তখন শরীরে অনেক শক্তি পাই এবং সেই স্লোগানে আরেকটা তাকবীর দিয়ে সেখান থেকে আমরা ছুটে সামনের দিকে যাই। আপনাকে আঘাত করছে সেটা কোন জায়গায়, ওই পুরাতন ভবন ওখানেই না কোন জায়গায় আপনাকে আঘাত করছে? পুরাতন ভবনের শেষ মাথা, একেবারে কলেজের শেষ মাথা, দক্ষিণ দিকে শেষ জি মাথা। দক্ষিণ দিকের শেষ মাথা এখানে। আর তার 10 হাত পিছনেই, 10-15 হাত পিছনেই রোহানি ভাইকে পাশের রাস্তায় মারতেছে। আমি দেখতেছি এরকম করে তারা চাকু মারতেছে রোহানি ভাইকে। এবং অর্থাৎ রুহানি আমি ভাই- খুনিদের নাম, সকলের নাম জানি, অনেক নাম তারা দরকার বেঁচে নাই। আছে। রুহানি ভাই আপনার আগে ছিল না আপনি রুহানি ভাই আগে ছিলেন? রোহানি ভাই আমার পিছনে ছিল, আমি আগে ছিলাম। আগে ছিল। আর ওই সময় আমাদের বলা ছিল যে শহর মেহমান তখন দায়িত্বে ছিলেন শাহিন মিয়া ভাই, ওনাকে বলা হয়েছিল যে অন্ততপক্ষে আপনারা যদি যে কিছু হয়ে যেতে পারে কিন্তু এই ভাইটাকে আপনি সেফ দিবেন সর্বোচ্চ পর্যায়ে, শহর দায়িত্বশীল। তখন আমরা সেটাই চিন্তা করেছিলাম যে না, ময়দান ছেড়ে আমরা যাব না, আমাদের শহর মেহমানকে যেভাবে হোক আমরা সেফ দেবো। রনি ভাই পাশে স্পটে পড়েছিলেন, আমি সেদিক যাওয়ার চেষ্টা করি কিন্তু পারি না। আমার এই পাশ দিয়ে চাকু মারে, এই পাশ দিয়ে বের হয়ে যায় আর কি, আবার এই পাশ দিয়ে একটা মারে, এই পাশ দিয়ে বের হয়ে যায়, এরকম করে ধরে পড়ি। এরপরে যখন নিচে পড়ে যাই তখন ঘাড়ে একটা চাকু মারে, যেটা আমার ভেঙেছিল ভিতরে। এরপর আর একটা চাকু মারে পিঠের এই হাড় বরাবর, যেটা হাটের মধ্যে ঢুকেছিল। পরবর্তী ডাক্তাররা অপারেশন করতে যেয়ে হাড়ের ভিতর থেকে ভাঙা একটা চাকু বের করে, যার কারণে আমার হাড়ের চাকুর একটা একটা সমস্যা টুকরো হয়েছে, আর কি। চাকুর একটা টুকরা আর কি আঘাত। তো আমার হাত ফুটে হয়েছে। এই দিনের কষ্টগুলো কি বলবো, আসলে আপনি বললে কি বেহুশ হয়ে গেছিলেন? আপনার হুশ আমার ছিল? সেন্স কাজ করতেছিল, কিন্তু মনে হচ্ছিল যে আমি শরীরে অনেক শক্তি পাচ্ছি, বাট উঠে দাঁড়াতে পারতেছি না। অর্থাৎ আপনি বেহুশ হন নাই? না, আপনাকে যখন আঘাত করলো তখন আপনি রাস্তায় পড়ে গেছিলেন? আমি পড়ে গেছিলাম। সেই জায়গাটা কোথায়? আপনি যে পড়ে গেলেন ওইটা কোন জায়গা? দক্ষিণ সাইডের ওই কলেজের মানে শেষ মাথা থেকে, বিন্দানপাড়া হ্যাঁ, ফুলবাড়ি না সাতমাথা কোন জায়গায়? আপনার ওটা হচ্ছে ফুলবাড়ি পিএম ল্যাবরেটরি গলে আছে, জি। অর্থাৎ তারও এই এই যে 20 হাত ভান্ডারি আগে বালিকা বিদ্যালয় হুম। আছে, সেই বিদ্যালয়ের উত্তর পাশে পিএম ল্যাবরেটরি একটা গলি গলি আছে। আছে, জি। ওই গলির 20 হাত পিছন দিক, বিশদ ভিতর দিন, মানে বিশদ আগেই, হ্যাঁ 20 হাত বিশদ আগে। আগেই, আবার কলেজের যে প্যাসেজটা আছে, বিশদ পশ্চিম দিকে, হ্যাঁ, বিশদ পশ্চিম দিকে। আবার কলেজের যে প্যাসেজটা আছে না শেষখানে দক্ষিণ সাইডে, জি। এই প্যাসেজ থেকে 20 হাত সামনে, তার মানে মিডল পয়েন্টে। আমি চাইলেও ভিতর দিক যেতে পারতেছি না, আবার চাইলেও কোনো রাস্তা পাচ্ছি না। আচ্ছা, ওখানে আপনাকে আঘাত করে, আঘাত করে। আপনি ওখানে পড়ে যান। ওখানে আমি ছিলাম, আমার সঙ্গে আরো 3-4 জন ভাই ছিলেন। আপনি ওখানে আঘাত করলে আপনি পড়ে গেলেন, তারপরের বিষয় কি? তারপরে আপনি কি ওখানে ছিলেন না ওখান থেকে অন্য না, জায়গায়? তার ওখান থেকে তখন আমি একটা দৌড় দেই ফুলবাড়ি পিএম ল্যাবরেটরি গলির ওই পাশে আমাদের মানিক টু একটা ছাত্রবাসের শিবিরে। জি। তো ওখানে যখন যাই তখন আমার পিছে পিছে আরো 20 জন প্রায় দৌড় মারে আমাকে আরো মারার জন্য, যে না এ তো মারা যায়নি। তখন ওখানে আমি ভাবলাম যে আমাদের শিবিরের মেসে গেলে তারা আমাকে ধরতে পারবে। তখন আমি শিবিরের মেসে না যে পাশের একটা মেসে গেলাম। তো যে মেসে গেলাম ওই মেসটাতে দরজা লক করে দেওয়া ছিল, তারা তাস খেলতেছিল, সাধারণ ছাত্রদের মেস। হ্যাঁ হ্যাঁ। তো দরজা লক করে দেওয়া ছিল, কিন্তু আমি যখন আল্লাহর নাম করে কখন যে আমি ঢুকে গেছি আমি বলতে পারি না, আমি ঠেলা দিচ্ছি ঢুকে গেছি। তো ওনারা বলতেছে মেসের ভাইরা যে ভাই আমার তো দরজা বন্ধ করে আপনি ঢুকলেন কেমনে? এই দরজা তো আমরা লক করে দিছি, ভিতর থেকে না খুললে ঢোকার কোনো অপশনই নেই, আপনি কিভাবে ঢুকলেন? তখন আমি বললাম ভাই আমি জানি না, আপনারা একটা ফোন দেন প্লিজ। তখন আমি রফিকুল নামে একজন ভাই ছিলেন আমাদের ছাত্র শিবিরে, ওনাকে ফোন দিয়ে বললাম যে ভাই রফিক আমাকে, মানে রফিক ভাই, সুবিল রফিক ভাই সভাপতি ছিলেন। সুবিল ওর সভাপতি ছিলেন ওই সময়। জয়পুর রফিক ভাই। জি। তো তখন রফিকুল ইসলাম ভাই আমাকে সেই ফোনটা মানে ওনাকে কল দিলাম, তো উনি কল রিসিভ করলেন। করে আমি যখন বললাম যে রফিকুল ভাই বা মিস্টার ভাই আমাকে প্লিজ হেল্প করেন, আমি অনেক আহত হয়ে গেছি, আমার পুরো শরীর রক্ত বেরোচ্ছে। রফিক ভাই নাম্বার পাইলেন কিভাবে? আমার মুখস্থ ছিল, আচ্ছা, ওনার নাম্বারটা এখন আমার মুখস্থ আছে। বলেন তো, বলতে পারবেন? ওনার নাম্বারটা আচ্ছা ঠিক
ওইটা বলা এই জন্য বললাম না আমি, কারণ ওই নাম্বারের সাথে অনেক একটা ঝামেলা জড়ে আছে আর কি, আচ্ছা ঠিক আছে। অন্যের কাছে চলে যাবে। তো উনি ওই সময় ফোন ধরে শুধু একটা কথা বললো যে ভাই আপনাকে সেফ দেওয়ার জন্য শহরের মেহমান আসতেছে বা আমরা যাচ্ছি, কিন্তু প্রত্যেকটা রাস্তায় পুলিশ ব্রিগেড বসেছে যেন ফুলবাড়ি বৃন্দাবনপাড়া এই রাস্তাগুলোতে কেউ না ঢুকতে পারে শিবিরে। তো আমরা আপনার কাছে ক্ষমা পাচ্ছি, আপনি নিজে নিজে একটু চেষ্টা করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি বাইরে বের হওয়ার চেষ্টা করেন, মেসে অবস্থান করেন না, এতে করে আপনাকে কেউ মারলে আমরা বুঝতে পারবো না। তখন ওনার পরামর্শ অনুযায়ী আমি চলতে পারছিলাম না, তারপর আল্লাহ আবার একটা নিজে নিজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিজের স্লোগান দিয়ে ওখান থেকে দাঁড়ালাম। দাঁড়ানোর পর পিএম ল্যাবরেটরি গলির সামনে যখন পড়ে গেলাম, এসে ধাস করে পড়ে গেছে, গায়ে আর বল পাচ্ছি না, কিন্তু আমার কষ্ট হচ্ছে না, কিন্তু কেন জানি গায়ে বলও পাচ্ছি না। তো যখন পড়ে গেলাম তখন একজন মহিলা, আমি চিনি না ওনাকে, উনি তার একটা শাড়ি, মানে শরীর থেকে ওড়না শাড়ি সহ আমাকে খুলে দিয়ে বললো যে বাবা তুমি তোমার জীবনটাকে বাঁচাও, এগুলো বেঁচে নাও। মানে খুব রক্ত বাড়াচ্ছিল, স্যালাইনের পাইপ দিয়ে যেরকম পরে অজু করার পরে, হ্যাঁ এরকম করতেছিল আর কি রক্ত। তো তখন আমি ওনার দিকে তাকে দেখলাম যে উনি এরকম করে নিজের লজ্জাস্থানগুলো ঢেকে আছে, আর শাড়িটা আমাকে দিলেন যে বাবা তুমি আমার ছেলের মতন তোমার শরীরটা আগে পেছো, রক্ত কিছুটা ব্লিডিং হলে তুমি হয়তো বেঁচে যেতে পারো। আমার যে তোমার মানে উনি এরকম করে বললো যে আমার ইজ্জত হচ্ছে, তোমার জীবনের দামটা এখন বেশি হয়ে গেছে আল্লাহর কাছে। এই কথা বলে উনি শাড়িটা দিলেন, এবং সেই শাড়িটা আমি তৎক্ষণাৎ আমার শরীরের কাপড় চোপড় খুলে এগুলো একা একাই পেঁচে নিজেই বানলাম এবং রক্ত কিছুটা একটু বললাম। ওই সময় আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, সকালবেলা বাসা থেকে বাড়াচ্ছি, পিতা মাতার কারো মুখ দেখিনি, যদি মার মুখটা একটু দেখতে পেতাম বা বাবার মুখটা, আমি জানি হয়তো আমি মারা যাবো, হয়তো শাহাদাত আমার কপালে আছে, আপনি হয়তো কবুল করবেন। কিছুক্ষণ বলার 2 মিনিটও হয় নাই, ইতিমধ্যেই দেখি আমার বাবা দৌড়ে আসছে আমার কাছে। তো আমি তখন আল্লাহর কাছে বললাম যে আল্লাহ আমার আর সাফ আর দিনের কিছু নেই, আমার এই একটাই আশা ছিল, তুমি আমাকে নিয়ে নিলেও আমার আর আফসোস নেই। যদিও আমার শরীরে কোনো বল পাচ্ছিলাম না ওই সময়, শুধু দুনিয়াটা দেখতে পাচ্ছিলাম আর মুখ দিয়ে কিছু কথা বলতে পারছিলাম। তো ইতিমধ্যে বাবা কান্না শুরু করে দিল, সাংবাদিক এসে প্রশ্ন জিজ্ঞাসা করলো, কয়েকজন ইটেন ম্যানের সাংবাদিক আসলে এসে বললো যে ভাই আপনার তো এই অবস্থা, তো এটা কিভাবে হলো? তো তখন আমি বললাম মানে যেটা ঘটছে আমাদের ওই স্পটে, যে আমরা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ করে বাসায় যাচ্ছিলাম, এমন সময় আওয়ামী লীগের কুলাঙ্গার অবৈধ সন্ত্রাসের পুলিশ বাহিনী সহ আমার ওপর আতঙ্কিত হামলা করে, এবং স্পটে আমাদের একজন ভাই কী হয়েছে আমি জানি না, আর আমি আহত হয়ে এভাবে এদিক দৌড়ে আসছি, এবং কিছু ভাই এখনও আমাকে দাল চাকু নিয়ে রামদা কুড়াল নিয়ে তারা মারার জন্য আসতেছে। তখন সাংবাদিক আমার ওই ঘটনা শুনে মানে কান্না করতে করতে ফুলবাড়ির ভিতর দিকে চলে গেলেন আর কি, যে এরকম করে নিষ্ঠুরভাবে কেউ মারে। আর পাশে অনেক লোকজন দাঁড়িয়েছিল, তারা কান্না করতেছে কিন্তু আমার কাছে আসতে পারতেছে না, তারা যে আমাকে সহযোগিতা করবে করবে এই সাহস পাচ্ছিল না, কারণ তার 30 হাত দূরেই 50 থেকে 60 জনের একটা বাহিনী ছিল যারা দা চাকুনে দাঁড়িয়ে আছে যে ওকে কে সাহায্য করে। এইরকম মুভমেন্টে আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে এই দুনিয়ায় ইসলামী হুকমত কায়েমের জন্য আমরা জীবন দিচ্ছি, অথচ আমাদের এইটাকে কেউ প্রাধান্যই দিচ্ছে না, মানুষ নির্বিকার মানে। তারপর ওখান থেকে কি করলেন? আপনার বাবা আসলো, সাংবাদিক আসলো, তারপরে কি? তো যখন বাবা আসলো তখন সাংবাদিকরা চলে গেলেন আর কি, এবং বাবা সেখান থেকে শুধু কান্না করতেছিলেন যে আমি কীভাবে চিকিৎসা ব্যয়গুলো করবো, তুমি তো আর বাঁচবা না, তোমার তো অনেক আঘাত, আমার ফুসফুস বাইরে বের হয়ে হাওয়া নিচ্ছিল, এরকম দেখা যাচ্ছিল, ফুসফুসটা পেছন সাইড দিয়ে বের হয়ে এরকম হাওয়া নিচ্ছিল, ওটা সবাই দেখতে পাচ্ছিল যে ফুসফুস বাইরে আসছে। এবং তৎকালীন সময় মানে সব কিছু দেখা যাচ্ছিলো, এই পাশে ভুঁড়িগুলো বের হয়ে গেছিলো, সেগুলো আবার ঠেলে ঠেলে সবাই ঢুকে দিল অনেকে মিলে। তো ভুঁড়িগুলো নেড়ে পিছিয়ে ওই ভিতরে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি শুধু একটা কথা বললাম যে বাবা আপনি শহর পর্যন্ত পৌঁছান, আমাদের দিনে ভাইরা আমার চিকিৎসার জন্য দাঁড়া আছে। আর বাবাকে ওসিয়ত করলাম যে বাবা আমি হয়তো মারা যাব, এত আঘাতের পর কেউ বাঁচে না, কিন্তু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমার শিবিরের ভাইকে কোনো দিন যেন আপনি দোষারোপ করেন না, আমার সাথে যে ভাই বলেন মুস্ত, কারণ হয়তো তাদেরকে বলবেন যে বাবা তোমাদের জন্য আমার ছেলে, এটা হলো আসলে তা না,
আমি ইসলামী ছাত্র শিবির করি, ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করতে যে আমার জীবন দিছি। আমার কোনো ভাইকে আপনি কোনো দিন দোষারোপ করবেন না। এবং বাবাকে আর একটা কথা বললাম যে বাবা আমাকে আপনি ক্ষমা করে দিয়েন, আমার প্রতিবেশীর কাছ থেকে আপনি ক্ষমাটা চেয়ে নেবেন। আমি যদি কোনো ভুল করি তারা যেন আমাকে ক্ষমা করে দেয়, কারণ আমি জানি যে আমি হয়তো মৃত্যুবরণ করব, শরীরের এমন অবস্থা হচ্ছিল। তখন বাবা কান্না করে ফেললেন যে বাবা তুমি এভাবে করে আমার কাছ থেকে বিদায় নিতে পারো না। তারপরে কি হলো ওখান থেকে? তারপরে ওখান থেকে আমাকে একটা পা পেডেলের রিস্কায়, সেই সময় শহরে এই কারেন্টের রিস্কাগুলো ছিল না, চার্জার ছিল না, পা পেডেলের একটা রিস্কায় করে আব্বু সহ উঠালো এবং রিস্কালার হাত পা ধরে আব্বু তুলে দিল এবং আব্বু উঠলো। উনি আমাকে কুলত করে নিয়ে রিস্কাত করে নিয়ে যাচ্ছিলেন এবং আমার মনে হচ্ছিল যে আমি দুনিয়ার সর্বোচ্চ শীতলতম একটা জায়গায় এবং শীতল বিছানায় আছি। আর শ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম, মনে হচ্ছিল আমি এতটাই শান্তি পাচ্ছিলাম যে এই বাতাসের অনুভূতি পৃথিবীর কোনো বাতাস যেন আমার লাকে লাগতেছে না, স্বয়ং যেন আসমান থেকে কোনো একটা বাতাসের সুরঙ্গ আমার লাকে এসে লাগতেছিল। আমি আমার বাবাকে বলতেছিলাম বাবা আমাকে অনেক শান্তি লাগতেছে, এত সুন্দর, আমার শরীর খুব হালকা লাগতেছে, আমার উঠতে মন চাচ্ছে। বাবা কান্না করতেছিল আর কি, বাবার পুরো শরীর রক্ত দেনা খেয়েছে, আমার কোলে নিয়ে এরকম করে রিস্কায় আছে। এরপরে ইসলামী হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হলো বগুড়াতে। তো ইসলামী হাসপাতালে তখন অলরেডি রোহানি ভাইয়ের অপারেশন চলতেছিল। রোহানি ভাইয়ের যখন অপারেশন চলে ইসলামিক হাসপাতালে, তখন বললো যে ভাই আমাদের তো ওটি একটা, আপনার জন্য শামসুন্নাহর হাসপাতাল কন্ট্যাক্ট করা আছে, আপনি শামসুন্নাহর হাসপাতালে যান, আমাদের ভাইরা ওখানে আপনার জন্য অপেক্ষা করতেছে। তৎক্ষণাৎ আমাদের ওই পা পেডেলের রিস্কা আস্তে আস্তে যাচ্ছে, আমি অনেক শান্তি পাচ্ছি আর সবসময় কালেমা পড়তেছি, যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ যেন কালেমার সহিত মৃত্যুটা নিয়ে নেয়। তো পা পেডেলের রিস্কায় যাচ্ছি, যখন শামসুন্নাহর ক্লিনিকে পৌঁছলাম তখন এই খুনি হাসিনের প্রশাসন, এক কথায় কী বলবো, এই খুনি হাসিনের নিজস্ব বাহিনী, এই প্রশাসন আমাকে সঙ্গে সঙ্গে প্রশাসন আমার দুই হাতে, আমার ওই রিস্কার ওপর বাবার কোলে শুয়ে আছে সেখানে আমার দুই হাতে হ্যান্ডকাপ লাগানো এবং বললেন যে এটা তো ক্রস ফায়ার করার কথা। তখন আমি বললাম আঙ্কেল আমি একজন মৃত পথযাত্রী, আমি জানি হয়তো আমি বাঁচবো না বেশিক্ষণ, আমার শরীরে 13টারও অধিক চাকু মারা হয়েছে, রামদাও মারা হয়েছে, আমার ফুসফুস বাইরে বার হয়েছে, আমার ভুঁড়ি বাইরে পেছে বের হয়েছে, আমার হাতের রক কাটা, পায়ের রক কেটে দিচ্ছে, আমি জানি আমি বাঁচবো না, তারপরও আপনারা আমার উপর এই নির্যাতন করবেন, আমি যদি আপনার ছেলে হতাম আপনি কি আমাকে ধরতেন? জানেন না ওই পুলিশের কি হলো, উনি কান্না করে বললেন যে বাবা তোমার চিকিৎসা মেডিকেল হবে। এরপরে আমাকে তিনাদের পিজিআইটিক যে ভ্যানটা আছে পুলিশের, হ্যান্ডকাপ পরা অবস্থায় সেই ভ্যানে তুলে আমাকে মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন এবং মেডিকেল নিয়ে যাচ্ছিলেন আর বলতেছিলেন এটা তো ক্রস ফায়ার আসে, এটা তো ক্রস ফায়ার করা উচিত, সরকার বারবার নির্দেশ দিচ্ছে যে বগুড়াতে যতজন আহত আছে তারা যেন কেউ বেঁচে না থাকে, তো আমরা কেন ক্রস ফায়ার করতেছি? তখন যে এসআইটা প্রথম আমাকে গ্রেপ্তার করছিলেন উনি বললো দেখো আমাদেরও কিছু নৈতিকতা আছে, এই ছেলেটা কিছুক্ষণ পরে এমনিতেই মারা যাবে, তাকে তুমি গুলিটা কেন করে পাপের ভাগে দেখাবে? তখন আমাকে আর ক্রস ফায়ার করা হলো না, তখন আমাকে নিয়ে মেডিকেল যাওয়া হলো এবং যখন মেডিকেল যাচ্ছিলাম তখন আমাকে মানে আপনার বাবার সাথে ছিল? হ্যাঁ বাবা ছিলেন সাথে আর পুলিশের ভ্যানে ছিলাম। তো পুলিশের যে ভ্যানটাতে ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি আবার একটা শান্তির ঘুম দিলে অনেক সুন্দর লাগতো, মানে আমার যে জ্বালা যন্ত্রণা, মানুষের হাত ব্লেডটা কেটে গেলে কত চিল্লি করে না যে আমার ব্যথা করতেছে জ্বালা করতেছে, এ ধরনের কোনো বিষয়ই ছিল না আমার মাঝে। শহীদের মৃত্যু হবে পিতৃ কামড়ের চেয়েও নগণ্য মনে হচ্ছিল যে শহীদের মৃত্যুর দিকে না গেছি, এরকম একটা পরিস্থিতি ছিল। এরপরে সেখান থেকে যখন মেডিকেল নামাবে এরকম সময় আমি দেখি রফিকুল ইসলাম মিস্টার ভাই নামের ভাইটা আমাদের, হ্যাঁ সেই রফিক ভাই মুখস্থ করছিলাম, তো দেখি উনি মেডিকেলে পাগলের মতন ছুটতেছে। তা আমি এখন আমার বাবাকে বলতেছি আব্বু ওই যে দেখেন মিস্টার ভাই, ওনাকে ডাক দেন। তখন আব্বু কান্না করে বলল রফিক বাবা। তখন ওই মুহূর্তে হচ্ছে যে রফিক ভাই ছুটে আসলেন এবং একটা টিউর ছাড়লেন যে আমাদের সাব্বির ভাই এখনো বেঁচে আছে, মারা যায়নি, কারণ ইতিমধ্যে শহর ঘোষণা করে দিয়েছে যে সাব্বির মারা গেছে, তাকে পুলিশ মেরে ফেলেছে। কিন্তু তখন রফিক ভাই চিল্লেন দিয়ে উঠছে যে সাব্বির ভাই মারা যাননি।
তখন শহরের সকল লোকজন, আমাদের জনশক্তি যারা ছিলেন, সকলে হুমড়ি খেয়ে আমাদের গাড়ির সামনে আসছে। এরপরে আমাকে পুলিশের মাধ্যমে পুলিশের সঙ্গে করে নিয়ে যেয়ে চিকিৎসা করার জন্য মেডিকেলে ভর্তি করেছে। এবং পুলিশেরা প্রথমত মেডিকেল অফিসার যারা ছিল তারা ভাবছিল আমি পুলিশ, এই মনে করে চিকিৎসা শুরু করছে। যখন শুরু করছে কিছুক্ষণ পর আমার কালেমা পড়া দেখছে, আমি জেকের করতেছি, তখন তারা হচ্ছে যে আমাকে বলতেছে এই তুমি শিবির করো। আমি বলছি হ্যাঁ, মিথ্যা কথা তো বলতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার চিকিৎসা অফ। যখন চিকিৎসা অফ করে দিছে তখন আমাদের ওখানে শফিকুল ইসলাম বাবু ভাই, গাইবান্ধার বাসা, উনি ছিলেন। উনি তখন একটা ডাক্তারকে কষে একটা চড় মেরেছিলেন। মেরা বলছিলেন যে আমার ভাইকে যদি আপনারা চিকিৎসা না করেন তাহলে আপনাদেরকে আমরা মেরে ফেলতে পারতাম, এরকম করে হুমকি দিচ্ছিলেন আর কি। দিয়ে উনি চিকিৎসা করাতে বাধ্য করেছেন। তো ওই সময় আর একটা ডাক্তার আমাদের হেল্প করছিলেন। তো সর্বশেষ যেটা হলো যে আমাকে এই পাশে যে সেলাইগুলো দেয়, ডাক্তাররা বলতেছে একে অজ্ঞান দিয়ে সেলাই দাও। তো আমি বলছি স্যার অজ্ঞান দেন না, যদি কোনো কারণে আমি বেঁচে যাই, আমি জানি মারা যাবো, যদি বেঁচে যায় তাহলে অজ্ঞান দিলে আমার আর জ্ঞান ফিরবে না। আপনারা অজ্ঞান ছাড়াই সেলাই দেন, আমি সমস্যা নেই, আমি সাহসী আছি, আমার কোনো সমস্যা হবে না। তো আল্লাহর কাছে শুক্রিয়া ওই সময় যে আমাকে কোনো অবশ অ্যানেস্থেসিয়া ছাড়াই, ইঞ্জেকশন ছাড়াই সরাসরি সেলাই দিচ্ছিল। আমাকে একটা পিঁপড়ের কামড় তো লাগে, মশার কামড় লাগে না, কিন্তু এই কামড়টাও আমাকে লাগে না। সেলাইগুলো দিচ্ছে ইঞ্জেকশন ছাড়া, সব কিছু ছাড়া সরাসরি সেলাই দিচ্ছে হাতে। অনেকগুলো সেলাই দিচ্ছে আমার এখানে, দিয়ে গজ ঢুকে দিচ্ছে যে ফুসফুসটা একটু ভেতরে দিয়ে হাওয়ালে। তো আমার ফুসফুসটা কেটে যাওয়া ছিল, ঠিক আছে, ফুসফুসে তো দুইটা ইয়ে থাকে, তো সাপোর্টিং, হ্যাঁ, একটা বড় অংশ কেটে গেছিলো, যেটা পরবর্তীতে ডাক্তাররা সেলাই দিতে গিয়ে 32টা সেলাই আছে, যেটা বাংলাদেশের প্রথম অপারেশন ছিল ওটাই, ডাক্তারদের বিবরণ। এটা কোন জায়গায় এটা ঢাকা বক্ষবিরতি লেগে গেছিল। আর যখন আমি এই মেডিকেল থেকে আমাকে এরপরে ডাক্তার এসে বললো যে এই রোগীকে বাঁচানো সম্ভব না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রোগী মারা যাবে, আমাদের করার কিছু নেই। আর এটা আইডেন্টি, মানে এই বিষয়টা তুলে ধরলেন আমার বাবার একজন ফুফাতো ভাই ছিলেন, উনি ওই সময় ওই জায়গায় প্যাথোলজি ডিপার্টমেন্টের প্রধান ছিলেন, ওনার নাম না নেই, উনি একজন ডাক্তার। তো উনি এসে বললেন যে ভাই তোর তার একটা ছেলে আছে, সেই ছেলেটাকে তুই যত্ন কর, এই ছেলেটার আশা ছেড়ে দে, এটা আল্লাহ রাস্তায় চলে গেছে, একে বাঁচানো সম্ভব না। তখন সবাই কান্নাকাটি করলো, সাংগঠনিক ভাইরা হাল ছাড়লেন না, আল্লাহর কাছে খুব কান্না করে একটা মোনাজাত করে দিলেন, আল্লাহ আমাদের জীবনের বিনিময় হলেও আপনি সাব্বির ভাইকে বেঁচে দেন। এরকম করে কান্নাকাটি করে তারা বললো যে আমরা উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাবো। কিন্তু ডাক্তার বারবার বলতেছিলেন যে একে নিয়ে যাওয়ার কোনোই দরকার নেই, আপনার এ মারা যাবে কিছু। ওই সময় আমার চোখ দিয়ে রক্ত আসতেছিল, লাগ দিয়ে এবং মুখ দিয়ে গোল গোল করে রক্ত বমি করতেছিলাম, আঘাতের তাড়নায় এতটা হয়েছিল। তো যখন রক্ত আসতেছিল তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলাম যে আল্লাহ তুমি তো অনেক দোয়া কবুল করলা, তাহলে আমার আর একটা দোয়া কবুল করো, আমার মাকে আমি দেখিনি, আমার মাকে একটু সাক্ষাৎ করে দাও। ইতিমধ্যেই দেখি আমার মা দৌড়ে আসতেছে, মেডিকেল দিয়ে আমার সামনে দৌড়ে আসতেছে। যখন আসতেছে তখন আমি পাশে থাকা ভাইকে বলতেছি ভাই আমাকে সাদা কাপড় হোক বা কম্বল দিয়ে ঢেকে দেন, যেন আমার শরীরের রক্তগুলো আমার মা দেখতে না পারে, কারণ এই রক্তগুলো যদি দেখে উনি ওখানে স্ট্রোক করে মারা যাবেন, আমার মা হার্টের পেশেন্ট ছিল। তো তখন তো এই সময় পাশে থেকে ভাইগুলো আমার রক্তগুলো মুছে দিচ্ছিলেন যাতে আমার মা দেখতে না পারে। তখন মা এসে তো কান্না করতেছিলেন। তখন আমি শুধু একটা কথা বলছিলাম, মা আমি দিনের জন্যে জীবন দিয়েছি, অন্য কিছুর জন্য না। সেখান থেকে তৎক্ষণাৎ আমাকে মেডিকেল থেকে একটা গাড়িতে করে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। সাথে কি ছিল? সাথে ছিলেন আপনার মেডিকেলের একজন ডাক্তার এবং আমার বাবা মা, সাংগঠনিকভাবে রফিকুল ইসলাম ভাই ছিলেন, আর একটা ভাই ছিলেন দীপারি ভাই, সম্ভবত জানি না, সনি ভাই ছিলেন, আর হচ্ছে আমাদের রফিকুল ইসলাম ভাই ছিলেন। তো আর 3 ব্যাগ রক্ত রিজার্ভে দেওয়া ছিল। তো ওখান থেকে ডাক্তারের ভাষ্য অনুযায়ী যে 15 মিনিটের বেশি একে বাঁচানো সম্ভব যাবে না, আমাদের সব কিছু ফেল মেরে গেছে, আমরা ছেড়ে দিচ্ছি, আমরা থাকছি। ইতিমধ্যে আমাদের এক পুলিশ দৌড়ে এসে বললো, যে পুলিশটাকে ওই যে প্রথমে আমি কনভিন্স করলাম, উনি দৌড়ে এসে বললো যে এই ভাইকে ক্রস করার জন্য র্যাব আসতেছে, আপনারা একে নিয়ে পালিয়ে যান। র্যাবকে অর্ডার দেওয়া হয়েছে যে বগুড়া যে কজন আহত হয়েছে তারা যেন কেউ বেঁচে না থাকে, ব্রাশ ফায়ার করে দাও।
তো তখন র্যাব আসার কিছু 1 মিনিট আগ পর্যন্ত ওই পুলিশ যখন ওরকম করে বললো, তখন আমাদের ভাইরা আমাকে সেফ দেওয়ার জন্য একটা মাইক্রো অ্যাম্বুলেন্স দিয়ে তৎক্ষণাৎ রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে। আর এই পাশে হচ্ছে যে মেডিকেলে পরবর্তীতে আমি যেটা শুনতে পাই যে মেডিকেলে প্রায় 36 জন গুলিবিদ্ধ এবং গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে, অনেকে হয়েছিল আর কি। তো ঢাকায় যাওয়ার পথে আমার মনে হচ্ছিল 1-1.5 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু ডাক্তার বলতেছিল যে আপনাকে আমরা বাঁচাতেই পারবো না। এরকম করতে করতে ঢাকা পর্যন্ত পৌঁছলাম। ঢাকায় প্রথমে কোন জায়গায় নিয়ে গেছিলেন? ঢাকা ইবনে সিনাতে একটা জায়গায় লেগেছিলেন, ওটার হেড অফিসের ওখানে আর কি, ধানমন্ডি নয়। তো ওখানে আমার এই হাতের রগটা জোড়া দেয় এবং পায়ের রগটা জোড়া দেয় আর কি। ওখানে জোড়া দেওয়ার পরে ওখান থেকে তখন পুলিশ আমাকে সেখানে আক্রমণ করে আবার। ঢাকায়? হ্যাঁ, যখন বক্ষব্যাধিতে আক্রমণ করে তখন আমাকে পিছনে আর একটা গেট মানে দিয়ে, ধানমন্ডি থেকে ইয়ে করলেন, তা ওখান ধানমন্ডি থেকে কোথায় নয়। নিয়ে গেছে? ওখানে কি পুলিশ আক্রমণ করেছিল? জি ধানমন্ডিটাই? জি, যে এখানে শিবিরের চিকিৎসা হচ্ছে, বগুড়ার আহত সেই সার্ভিস। ধানমন্ডি থেকে আবার আমার চিকিৎসার জন্য, আর আমি এগুলো মানে সজ্ঞানে ছিলাম, কখনো সেন্সলেস হয়নি। তো আর এটাও যে আমার দিছে, এখানে ব্লক করে দিয়ে এখানে রক্ত জোড়া দিয়েছে, এখানে ব্লক করে দিয়ে এই পাশে এটা ইয়ে করে দিয়েছে। আর আমি সব কথা বলতে পারতেছি, বুঝতে পারতেছি সব কিছু। পুলিশ আক্রমণ করতেছে, তখন আমাদের ভাইরা বললো যে একে মৃত ব্যক্তি সেজে এখান থেকে বের করতে হবে। তখন আমাকে লাশ সেজে সেখান থেকে বের করে, ওখান থেকে কোথায় নিয়ে গেছে? ওখান থেকে আবার ইবনে সিনা আর একটা শাখাতে আমাকে নিয়ে যায়, যেটার নাম আমাকে আজও পর্যন্ত আমি জানি না। সেখানে যা চিকিৎসা করে, সেখানেও পুলিশি হামলার শিকার হয় এবং সেখানেও অপারেশন করাতে চাই, কিন্তু অপারেশন করানো সম্ভব হয় না। তখন সেখান থেকে আবার ঢাকা বক্ষব্যাধিতে নেওয়া হয় এবং আমার পরিচয় দেওয়া হয় ওই সময় শ্রী মলয় মালিক, হিন্দু নামে। আমার গলায় মালা করে দেওয়া হয় হিন্দুদের, হাতে ব্রেসলেট দেওয়া হয় এবং আমার নাম দেওয়া হয় শ্রী মলয় মালিক। এবং সেখান থেকে হিন্দু পরিচয়ে যে বাড়ির জমি জমার কাজে এটা মানা বাড়ি, রাজনীতি কোনো ইস্যু না। তখন ঢাকা বক্ষব্যাধিতে আমাকে ভর্তি করানো হয় এবং আমাদের ছেলেপেলেদের সকল শিবিরের ছেলেপেলে চলে যায়, যে সাধারণ কিছু ছেলেপেলেকে অ্যাড করে দেওয়া হয়, আমাদেরই, যাদেরকে কেউ চিনে না। যাওয়ার পরে যখন অপারেশন থিয়েটারে আমাকে নিয়ে যায়, তখন আমি সজ্ঞান এবং ডাক্তার আমার যখন অপারেশন শুরু করে, সর্বোচ্চ মানের ডোজ যেটা অবশ্যের, সেটা আমাকে প্রয়োগ করার পরে আমি যখন অবসর ছিলাম না, তখন ডাক্তার বলতেছে, মানে বিভিন্ন গল্প করতেছে। আমি যখন ঠিকঠাক বলতেছি তখন বলতেছে একে তো অজ্ঞান দেওয়া যাচ্ছে না, এত ডোজ, ফুল পাওয়ার ডোজ দিছে তারপরও। তো তখন আমাকে বলতেছে তোমাকে লাগতেছে, ব্লেড দিয়ে একটা ফ্যাশ মারলো। আমি বললাম হ্যাঁ, যে এখানে লাগতেছে। আবার একটা মারলো, আমি বললাম স্যার লাগতেছে এখানে। বলছে একটু অজ্ঞান দিয়েছে কিন্তু কাজটা হচ্ছে না। এরপরে আমাদের বগুড়ার একজন সুনামধন্য ডাক্তার ছিলেন, আমি ওনার নাম নেবো না, কোনো কারণে নাম নিলে ওনার ক্ষতি হবে। উনি মেডিসিনের সবচেয়ে বগুড়ার মধ্যে একজন ভালো ডাক্তার, ঢাকা থেকে শুধুমাত্র বগুড়াবাসীর সেবা করার জন্য আসছেন, ওনার মায়ের ওসিয়তে আর কি। আমার বাসার সঙ্গে আমি বাসা, চিনি। আমি ওনার নামটা লিখছি না, যদি কোনো কারণে পট পরিবর্তন হয় ওনাদের সমস্যা হয়ে যাবে। তো ওই সময় ওনার সহযোগিতায় আমাদের চট্টগ্রাম, ঢাকা এবং বিভিন্ন জায়গার সাংগঠনিক ভাইরা পরীক্ষামূলকভাবে মেডিকেল টিম গঠন করলো, যে একজন মৃত্যু রোগীর আমরা চিকিৎসা করতেছি, বেঁচে আছে এমন রোগীর চিকিৎসা করতেছি এইটা মনে করে। তো তখন তারা অপারেশন করার ওই পর্যায়ে আর সকল ভাইয়েরা অনেকে নামাজে বসে গেলেন। আমি দেখতেছি সব কিছু, আমার অপারেশন থিয়েটারের আশেপাশে অনেকে নামাজে বসে গেছেন, সেজদাত করে গেছেন। রফিকুল ইসলাম ভাই সেজদাত করে গেছিলেন, উনি অপারেশন শেষ না পর্যন্ত সেজদাত থেকে ওঠেনি। এরকম অনেক বিষয় ছিল। এবং আমার রক্ত লাগছিল ওই সময় 28 ব্যাগ, 2-1 ব্যাগ না, 28 ব্যাগ রক্ত দেওয়া লাগছে। তারপরেও রক্তের গ্রুপ কি আপনার? ও পজিটিভ। এবং রক্ত দেওয়ার জন্য সিরিয়াল ধরছিল সবাই, সাংগঠনিক ভাই থেকে শুরু করে ডাক্তাররা বলছে যে এত ভালো ছেলে, তাহলে আমরাও 1 ব্যাগ রক্ত দিই, এর জন্য এত ছেলে পেলে আসতেছে, তার মানে নিশ্চয়ই অনেক ভালো ছেলে। তো সেখানে আমার অপারেশন করার সময় আমি বুঝতে পারতেছি আমার এখানে ফ্যাসাচ্ছে, পরপর 1 ডোজ নয়, 2 ডোজ নয়, সর্বোচ্চ মানে 2টা ডোজ 3টা ডোজ দেওয়ার পরে যখন হচ্ছিল না, তখন ওনারা রাগ করে বলতেছে যে যেভাবে হোক এর লাগে লাগুক আমরা অপারেশন করবো, এ তো মরা রোগে আমরা অপারেশন করতে নিচ্ছি না, তাহলে একটু বাঁচার চান্স নেই, আমরা কীভাবে কী করবো, এ লাগুক, সমস্যা নেই। তখন আমি আল্লাহর কাছে খালি একটাই দোয়া করলাম যে আল্লাহ আপনি আছেন, আমার যদি হায়াত থাকে তাহলে ব্যস্ত দিন, কষ্ট দেন না, আর যদি হায়াত না থাকে দিয়ে দেন আল্লাহ, ভাইদেরও কষ্ট হবে। তখন অপারেশন করতে যেয়ে ওনারা মানে সব কিছু আমি বলতে পারতেছি,
বলতেছে যে ফুসফুসে এর 32টা সেলাই লাগবে, তারপরে হাড়ে কিছু একটা ঢুকে আছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এরকম করে তারা অপারেশন সাকসেস করলো এবং আমি 3 দিন অচেতন ছিলাম এই অপারেশনের মাঝে। আমি আর কিছু বলতে পারি না। অপারেশনের মাঝে আপনি জ্ঞানটা হারিয়ে গেছেন। হ্যাঁ, জ্ঞান হেরে যায় কখন জানি না। 3 দিন পর আমি চেতন হয়েছি একটা স্বপ্নের মাধ্যমে। 3 দিন পর আমি 3 দিন পর হ্যাঁ 3 দিন পর আমি মানে স্বপ্নে দেখতেছি যে আমাদের শহীদ আবু রোহানি ভাই, তখন তো শাহাদত বরণ তখন করছে আপনি আমি জানেন জানি না না। যে রোহানি ভাই শহীদ হয়ে গেছে? না, এটা আমি কখনোই জানি না যে রোহানি ভাই শাহাদত বরণ করছে। এবং ওই সময় দেখা যাচ্ছে যে ডাক্তাররা ভাইদেরকে বলছিল যে আপনার এই শ্রীমলয় মেলে, মানে আমার নাম তো সাব্বির প্রামাণিক, কিন্তু ওখানে হিন্দু নামে দেওয়া আছে যে এই ছেলেটা আগামী 6 মাসের মধ্যে চলাফেরা করতে পারবে না, ওটা করতে পারবে না। তো যখন এরকম করে বলছে আমি তো জানি না যে এরকম করে বলছে, কিন্তু 3 দিন অচেতন অবস্থায় ছিলাম, জ্ঞান ফিরে নেই। সারা দেশবাসী মক্কা কাবা সব প্রত্যেকটা দেশে আমার জন্য দোয়া ছিল। তো এমন সময় মানে 3 দিনের শেষের দিন সুবাহ সাদিকের সময়, মানে ফজরের শেষ ওয়াক্তে এরকম সময় আমি মানে বলে উঠি যে রনি ভাই, আপনি এত সুন্দর পোশাক পরে আসছেন, সুগন্ধি পানি এগুলো আমাকে একটু দেন। কিন্তু উনি খাচ্ছিলেন, আমাকে দিচ্ছিলেন না। যে বলে যে না, এখানে না আসা পর্যন্ত তো এখানে তুমি পাবা না, তুমি তো ওখানে শুয়ে আছো, আমার কাছে তো আসো না, তো তুমি কেমনে পাবা, এরকম করে বলতেন। এবং ওনার হাতে একটা পানির মশক ছিল, এত সুন্দর পানির ঘ্রাণ আসতেছিল, আমি জানি না কি পানি। এরপরে উনি একটা বাগানে ছিলেন, এত সুন্দর বাগান, মানে আমার দিনে তো এরকম বাগান আমি দেখিনি। তা আমি জানি না যে উনি শাহাদত বরণ করছেন নাকি। তো পরে উনি আমাকে বলতেছে ঠিক আছে চলেন আপনাকে বাগান ঘুরে দেখাই। যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে আমি ঘুমে মানে অচেতন ছিলাম, ওই অবস্থায় উঠে দাঁড়াইছি। আর যখন দাঁড়াইছি তখন আমার সেন্স ফিরে এসেছে এবং আমার ভাইয়েরা আমার 2 হাত ধরে আছে। আর এই বিষয়টা পুরোভাবে আমার মনে ছিল না। যেটা রফিকুল ভাই এবং সনে ভাই ছিলেন, ওনারা বলতেছে যে সাব্বির ভাই আপনি স্বপ্নেতে কি কথা বললেন এবং কার সাথে কথা বললেন, যে কথার কারণে আপনি উঠে দাঁড়ালেন, অথচ ডাক্তার বলল যে 6 মাসে আপনি চলাফেরা করতে পারবেন না। আপনি কি এমন কথা বললেন রোহানি ভাইয়ের সঙ্গে যা আপনি তার সঙ্গে হাঁটতে বেরোলেন? তো তখন আমি বললাম ভাই এরকম একটা বাগানে, কিন্তু আপনারা তো আমাকে বাগানে যেতেই দিলেন না, আমি তো না যেতেই আপনারা আমাকে ধরে ফেললেন। তো ওখান থেকে আবার বেডে শুয়ে পড়লাম, গা মাথা ঘুরে গেল, শুয়ে পড়লাম, শোয়ার পরে আবার 2 দিনের মতন প্রায় চেঞ্জ হয়েছে। এভাবে চলতে থাকলো এবং 7 দিনের মাথায় আমার আবার পেইন বেড়ে গেল পিছনে। তখন এমআরআই করে, সিটি স্ক্যান বা এমআরআই কি যেন একটা করে, এক্সরে ফিল্ম, বড় অনেক ফিল্ম করার পরে ধরা পড়ে যে আমার হাড়ের ভিতরে একটা চাকুর এতখানি আগাল ভেঙে আছে আমার হাড়ের ভিতরে। 3 দিন পর আবার তেনারা সেই অপারেশন করেন এবং অপারেশন করে হাড়ের ভিতর থেকে ওই চাকুর দানাটা বের করে নিয়ে আসে। এভাবেই অপারেশন করার পরে আবার অচেতন হয়ে যাই, দীর্ঘদিন থাকি। তারপরে সেখান থেকে 15 দিন 1 মাস পর শিবিরে একটা ম্যাচে আমাকে উঠে দেওয়া হয়। সেটা কি ঢাকা থেকে? হ্যাঁ, 10 তলা ম্যাচ, কোনো লিফট ছিল না। এবং তৎকালীন সময় দেলাওয়ার হোসেন ছাইদি ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন। দেলাওয়ার হোসেন ছাইদি ভাই সেই সময় হচ্ছে যে আমাকে দেখতে এসেছিলেন এবং আমাকে দেখে যাওয়ার পরে উনি শুধু বললেন যে আল্লামা ছাইদির পরিবার থেকে মেহমান আসতেছে, তাদেরকে আমি রিসিভ করে আগে দেব। এবং সেই দিনই দেলাওয়ার ভাই গ্রেপ্তার হয়ে যায়। আর আমাকে সেখান থেকে বলা হয় যে আমাদের এই ম্যাচটা নিরাপদ না, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, আপনি বগুড়া ব্যাক করেন। আমি অসুস্থ ছিলাম, অ্যাম্বুলেন্স যোগে আমাকে বগুড়া যখন ব্যাক করে দেয়, 1 ঘন্টার মধ্যে সেই ম্যাচে যতজন ছিল সবাই গ্রেপ্তার হয়। এবং সেখানে পুলিশ এসে ডাইরেক্টলি বলেছিল যে তোমাদের শ্রী মলাই মালিক আমরা খুঁজতেছি। মানে আমার নাম সাব্বির প্রামাণিক, কিন্তু আমি যে হিন্দু নামে চিকিৎসা হয়েছে এটা অলরেডি তারা জেনে গেছে এবং বলতেছিল যে আমরা শ্রী মলাই মালিকই খুঁজতে আসছি, তার সন্ধান না দিলে আপনারা সবাই গ্রেপ্তার, যদি সন্ধান দেন আপনাদের কাউকে কিছু বলবো না। তো ওনারা আমার সন্ধান দেয় নাই, ওনারা ওনাদের সিমগুলো ফেলে দিয়েছেন ভেঙে, আর আমাকেও গ্রেপ্তার করতে পারে না। আমি চলে আসি তখন বগুড়ায়। এবং বগুড়া আসার পরেও দীর্ঘ 7 বছর যাবৎ আমি অসুস্থ ছিলাম।
বিছানা থেকে চলাফেরা, মানে শুধু চলাফেরা দাস করতে পারতাম। 7 বছর এরকম করে ঘুরে ঘুরে আসতাম। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, আমি 1 বছর শুধুমাত্র এই সংগঠন করার কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষা আমি দিতে পারিনি। আমার একটা বছর লস হয়ে যায়। এর পরবর্তী বছরে আমি অনার্স ভর্তি হতে পারি না অসুস্থতার কারণে। এই একই সমস্যা 2টা বছর আমার জীবন থেকে এমনিতেই চলে যায় সংগঠন করার কারণে। আমি খুবই সেই সময় কষ্ট পাই যে আল্লাহ পাক এতটা নির্যাতনের মধ্যে নিয়ে গেছে। এরপরে যে কতবার গ্রেপ্তার হয়েছি এবং ফোন কলের মাধ্যমে ছেড়ে আছে তার হিসেব ছাড়া। জামিন নগদ। হ্যাঁ, দীর্ঘ 7টা বছর বাবা মার সাথে আমি ঈদ করতে পারি নাই ভাই। 7 বছর, 13 থেকে 21 সাল পর্যন্ত আমি ঈদ করতে পারিনি। যে দিনে বাসায় গেছি ঈদ করার জন্যে, পুলিশ হামলা করছে, ব্যাগ হয়ে চলে আসছি। বোনের বাসায় গেছি অসুস্থ অবস্থায় আত্মগোপনে থাকার জন্য, কারণ আমি তো বগুড়া বাসায় থাকতে পারি না। জি। আমার বগুড়া বাসায় 2বার হামলা হয়েছে। যেমন লোক থাকছে সেখানে 2বার হামলা করে আমার মেস ঘুরে দেওয়া হয়েছে। এবং আমার ছোট বোনের বাসায় কেউ জানে না, সেখানে গেছি ঈদ করার জন্য। সেখানে চতুর্দিক ডিবি ঘিরে নিয়েছিল, নেওয়ার পরে গুলি করছিল। তো আল্লাহর রহমতে সেখান থেকে আমি যেভাবে হোক পার হয়ে গেছি, সেখানে ঈদ করতে পারিনি। মামার বাসায় গেছিলাম ঈদ করতে, আমার মনে আছে 3 বছর পর মামার বাসায় ঈদ করতে গেছি। কালকে ঈদ, আজকে তার আগের রাত্রে পুলিশ পুরো বাড়ি ঘিরে নিয়েছে। তো আমার মামার সহযোগিতায় ওই সময় একটা কবর ছিল মন্ত্রী, এবং একটা কবর ছিল এরকম যে নতুন কবর দিতে 7 দিনে হয়নি। 7 দিনে হয় নাই কবরটা দিতে। শরীরের লাশের কিছু অংশ পচেছে, কিছু অংশ পচে নাই, কাপড় চোপড় ওরকম ব্যান্ডেজ সব বোঝা যাচ্ছে। কিন্তু পুলিশ তো আমার মানে ফায়ার করে দেয়। এই ভয়তে কবরের মধ্যে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে আমি আধা ঘন্টা অবস্থান করি। করার পরে পুলিশেরা যখন আমার খুঁজে খেলা পায় না, কবরস্থানে এসে বেড়াবেড়ি করে, আমাকে অনেক খুঁজে পায় না, তখন আমার মামা আসলে এবং আমি বুঝতে পারি যে আমি নিরাপদ। তখন যখন আমি লাইটটা অন করি, কবরের মধ্যে লাশটা দেখে দেখতে পাই এবং পোকা কিলমিল করতেছিলাম। তখন আমি একটু ভয় পেয়েছিলাম। এবং তারপরে সেখান থেকে আবার আমি এসে আসলাম, গাড়ি জ্বর আসলো। পরে আমার ভয়েতে গাড়ি জ্বর আসার পরে অসুস্থ হয়ে পড়ছিলাম। জানা যায় তারা তৎক্ষণাৎ বলে যে আপনি বগুড়া শহরে আসবেন, বগুড়া শহরে। এরপরে বগুড়া শহরে আসলাম। শহর সভাপতিরা আমাকে আশ্রয় দিলেন থাকার। সেখানেও যখন 3 মাস থাকার পরে হামলা হলো, 7 জন ভাইকে আমাদের গ্রেপ্তার করা হলো। 47টা মানে ককটেল তাদের সামনে দিয়ে মিথ্যা একটা মামলা সেজে। নাম বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তরিকুল ইসলাম তোফা ভাই ছিলেন তৎকালীন সময় ছাত্র কল্যাণ সভাপতি, বায়তুল মাল ছিলেন, তোয়া ভাই ছিলেন, হাফেজ ইনামুল ভাই ছিলেন, এইরকম আরো মানে প্রায় 7 জন ভাই ছিলেন, সবার নাম বলতে পারবো। তাদেরকে 47টা ককটেল সহ, ককটেল পায় নাই কিন্তু ককটেল সামনে দিয়ে মামলা সাজালো এবং ধরে নিয়ে গেলো আমার সামনে থেকে, এবং ওখানে আমাকে ধরার জন্য আসছিল। কিন্তু আশা যখন পায় নাই তখন তাদেরকে হচ্ছে যে ওই মামলাটা সাজালো। আর তখন তারা আমাকে বাঁচানোর জন্য বলছিল যে ভাই আমরাই স্বেচ্ছায় বের হয়ে যাই, আপনাকে ছেড়ে দেওয়া হবে। কারণ আপনাকে পেলে তো মেরে ফেলবে, আর আমাকে পেলে তো মেরবে না। আমাদেরকে পেলে মেরে ফেল দেবে না, ধরে নিয়ে যাবে, হয়তো কয়েকদিন জেল খেটে বের আসবে, কিন্তু আপনাকে পেলে তো মেরে ফেল দেবে। আপনি ঘরে থেকে না, আমরা বাড়াই। ওনারা আমাকে সানসেটের ওপর রেখে দিয়েছিলেন এবং দিয়ে ওনারা বাইরে চলে আসেন। পরবর্তীতে পুলিশরা, আমি পুলিশকে দেখতে পাচ্ছি, সানসেট তো দেখা যায় তাই না, জি। পুলিশ সানসেট দেখছে কিন্তু উনি আমাকে দেখতে পাচ্ছে না, মানে আল্লাহ তরফ থেকে ওনার চোখে ছানি পড়ছিল। তো উনি দেখতে পাচ্ছিল না, আর বলতেছিল যে এই যে রিপোর্ট, এই ছাব্বিশ একে আমার দরকার। তখন বলছিল এ তো নাই, এ তো আগেই চলে গেছে 3-4 দিন আগে, অথচ আমি ওই সময় সানসেটের ওপরে। তখন পুলিশ বাইরে ওনাদেরকে নিয়ে আসে, নিয়ে এসে ককটেল দিয়ে মামলা সাজায়, ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং ভাইরা 7.5 মাস জেল খাটে। সেই সময় তরিকুল নামে একজন ভাই ছিলেন, উনি যাওয়ার সময় বারবার বলতেছিলেন, মানে আমাকে শোনানোর জন্যই বলতেছিলেন পুলিশের সামনে, যে আমার খুব ইচ্ছা আমি মার কাছে আজকে যাই ঈদ করব, কালকে গরুটা জব করব, আমার খুব ইচ্ছা, এটা যদি কোনো একজন ভাই পালন করতো। তো আমি ওই সময় ধরে নিয়েছিলাম যে এটা আমাকে উদ্দেশ্য করে বলছে, যেহেতু আমি আছি, এছাড়া কেউ নেই। তখন ওনাকে নিয়ে যাওয়ার পরে ওই রাতে আমি রওনা দিয়ে হচ্ছে যে মুসলিমগঞ্জ বাজারে রফিকুল ভাইয়ের সহযোগিতায়। জয়পুরহাটের মুসলিম। হ্যাঁ, জয়পুরহাটের মুসলিম। আলাই। ওই ভাইটার বাসা হচ্ছে ঝামুটপুর আর কি। তো তখন ওই ঝামুটপুর যাই এবং যাওয়ার পরে সেখানে আমরা সকালে উঠে যাই, যাওয়ার পরে বলি যে আমাদের তো এরকম অবস্থা,
আপনার একটা ছেলে নাইতে কি আছে, আমরা দুইটা ছেলে আসছি। তখন ওই ভাইটার মা খুব কান্না করে